হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমি একটি নতুন লেকচার নিয়ে চলে এসেছি নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের উপর। স্টুডেন্টস, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে সিউডো ফোর্স বা ওলিক বল। তোমরা ওলিক বল সম্পর্কে হয়তো আগে পড়েছো, তবুও আমি আজকে ওলিক বল সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? তো ওলিক বল জিনিসটা কি বা সিউডো ফোর্স জিনিসটা কি? দেখো, সিউডো ফোর্স বা ওলিক বল এটা এক ধরনের মানে ইমাজিনারি ফোর্স। ঠিক আছে, মানে যেটাকে আমরা ধরে নিই, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তো কথাটা হচ্ছে স্যার, কেন আমরা এই সিউডো ফোর্সটাকে পড়ব, কেন আমরা ধরে নিব একটা মানে ধোকা বল, যেটাকে বলে ধোকা। ঠিক আছে, কি বললাম? ধোকা এটা একটা, হ্যাঁ, মানে এটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা এটাকে ধরে নিই। তো ফিজিক্সে আমরা কোনো একটা ফোর্সকে ধরে নিব কিসের জন্য? তো এটা সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে একটু আগের যে লেকচারগুলো আমরা পড়েছিলাম, যেখানে নিউটনের গতিসূত্র সম্পর্কে পড়েছিলাম, সেখানে একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, নিউটন তার তিনটা গতিসূত্র প্রমাণ করেছিল জড়তীয় নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে, ঠিক কিনা? কিন্তু নিউটনের তিনটা গতিসূত্র অজড়তীয় নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে কোন রকম কাজ করে না। ঠিক আছে, মানে প্রযোজ্য নয়। আমরা আগে জড়তীয় নির্দেশতন্ত্র কি, অজড়তীয় নির্দেশতন্ত্র কি, যেটাকে আমরা ইংলিশে বলছি ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল ফ্রেম কি, সে সম্পর্কে আগে একটু জেনে নিই। চলো দেখো, ফ্রেম বা নির্দেশতন্ত্র। দেখো, নির্দেশতন্ত্র তোমরা তো জানো নির্দেশতন্ত্র কি জিনিস। মানে কোন একটা বস্তুর দূরত্ব বা পজিশন, যে কোনো কিছু আমরা যে অবজারভার, তার সাপেক্ষে যে আমরা কোনো বস্তুর পজিশন যদি মেজার করি, তাহলে আমি যদি অবজারভার হয়ে যাই, তাহলে আমি একটা কি ফ্রেম হয়ে যাব। বুঝতে পারলে? মানে ধরে নাও আমি বললাম এখানে একটা বস্তু আছে, তাহলে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটার দূরত্ব যদি আমি নির্ণয় করতে যাই, কার সাপেক্ষে? এই অবজারভারের সাপেক্ষে। তাহলে এই অবজারভারটা হয়ে যাবে ফ্রেম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা যদি ফ্রেমের কথা বলতে যাই, তাহলে যে অবজারভার, যে দেখছে কোন একটা ঘটনাকে, সেই হয়ে যাবে কি ফ্রেম। ঠিক আছে, তাহলে ফ্রেম হচ্ছে দুই প্রকার। ফ্রেম হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। দেখো, একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। এটাকে আমরা বলি জড়তীয় নির্দেশতন্ত্র, জড়তীয় নির্দেশতন্ত্র, আর এটাকে বলি অজড়তীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, দেখো জড়তীয় নির্দেশতন্ত্রে কি হচ্ছে, যখন অবজারভার বা যে ফ্রেমটা, আমরা ফ্রেমটাকে তাহলে কি বললাম একটু আগে, যে যে অবজার্ভ করছে কোনো ইনসিডেন্টকে, কোনো ঘটনাকে, হ্যাঁ, যে অবজার্ভ করছে, যে পরিমাপ করছে, ঠিক আছে, সেই হয়ে যাবে কি ফ্রেম। ওকে, তাহলে অবজারভার যদি কি থাকে, এক্সেলারেশন যদি জিরো থাকে, অবজারভারের যদি এক্সেলারেশনটা মানে ত্বরণটা যদি শূন্য থাকে, তাহলে সেটা হয়ে যাবে ইনার্সিয়াল ফ্রেম বা জড়তীয় নির্দেশতন্ত্র। অথবা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে হচ্ছে যদি অবজারভারের ভেলোসিটিটা, গতিবেগটা যদি কি থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হবে, সেটা ইনার্সিয়াল ফ্রেম হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে অবজারভারের, হ্যাঁ, এগুলো হচ্ছে অবজারভার যদি ত্বরণ শূন্য নিয়ে চলে অথবা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, তাহলে আমরা বলবো যে এই ফ্রেমটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম। আর এই ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রেই কি হয়, নিউটনের তিনটা গতিসূত্র প্রযোজ্য। ঠিক আছে, কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না। তো কথাটা হচ্ছে স্যার, নন ইনার্সিয়াল ফ্রেম কি? হ্যাঁ, দেখো, যদি যদি অবজারভার কি করে, একটা যে কোনো ত্বরণ নিয়ে চলে, দেখা গেল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অবজার্ভার যদি ত্বরণ নিয়ে চলে, ঠিক আছে, মানে একটা ত্বরণের মান থাকবে,
তাহলে সেটা কি হবে? নন ইনার্সিয়াল ফ্রেম হবে বা অজড়তীয় নির্দেশ তন্ত্র হবে। তো এই অজড়তীয় নির্দেশ তন্ত্র বা নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র মেনে চলে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই ইনার্সিয়াল ফ্রেম সম্পর্কে সেরকম আলোচনা করব না। আজকে আমাদের নন ইনার্সিয়াল ফ্রেম সম্পর্কে আলোচনা, যেখানে কি হচ্ছে নিউটনের গতিসূত্র মেনে চলছে না। তাহলে নিউটন কি নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে যে মেনে চলছে না, তাহলে কি নিউটনের গতিসূত্র আর আমরা কাজে লাগাবো না? না, সেরকম নয়। আমরা নিউটনের গতিসূত্রকে তাহলে কাজে লাগানোর জন্য, এই নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রেও নিউটনের গতিসূত্রকে কাজে লাগানোর জন্য আমরা আজকে এই সিউডো ফোর্স সম্পর্কে জানবো। মানে এই সিউডো ফোর্স একমাত্র পারবে নিউটনের গতিসূত্রকে নন ইনার্সিয়াল ফ্রেমে কাজে লাগাতে, মানে প্রযোজ্য করতে। বোঝা গেল? তাহলে নন ইনার্সিয়াল ফ্রেম সম্পর্কে আমাদেরকে ডিটেলসে জানতে হবে, কারণ আমাদের সিউডো ফোর্স, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সিউডো ফোর্স। তাহলে সিউডো ফোর্স জানার জন্য আমাদের জানতে হবে কি? নন ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে, আর ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য, যেটা আমরা প্রথম কয়েকটা লেকচারে সব কি ইনার্সিয়াল ফ্রেম সম্পর্কেই পড়াশোনা করেছি। তাহলে আজকে আমরা এই সম্পর্কে সেরকম আলোচনা করব না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম, আর তার সাপেক্ষে সিউডো ফোর্স কিভাবে ইন্ট্রোডিউস হলো নিউটনের গতিসূত্রে, সেটাকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো হেডিং করো নন ইনার্সিয়াল ফ্রেম। মিটাচ্ছি, হেডিং করো নন ইনার্সিয়াল ফ্রেম। দেখো, নন ইনার্সিয়াল ফ্রেমে একটু আগেই তো বললাম যে অবজারভারের কি হবে? এক্সেলারেশনটা নট ইকুয়াল টু 0 হবে, মানে একটা এক্সেলারেশন থাকবে। তাহলে সেটা কি হয়ে যাবে? নন ইনার্সিয়াল ফ্রেম। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে ভালোভাবে বুঝি। এক্সাম্পলে ভালোভাবে বুঝবো যে নন ইনার্সিয়াল ফ্রেমটা কি আর ইনার্সিয়াল ফ্রেমটা কি। দেখো, ধরে নাও এটা একটা লিফট। ঠিক আছে, এই লিফটের মধ্যে ধরে নাও এরকম একটা ওজন ঝুলছে, এম ভরের একটা বস্তু ঝুলছে। ঠিক আছে, আর লিফটটা কি? এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। ওকে, এ ত্বরণ নিয়ে লিফটটা উপরে উঠছে, এম ভরের একটা বস্তু ঝুলছে। ঠিক আছে, আমি এই জায়গায় দুই রকম ভাবে এই বস্তুটার মধ্যে, ধরে নাও এখানে একটা এই স্প্রিংটার মধ্যে যে টানটা, এই টিটাকে মেজার করব। ঠিক আছে, এই বস্তুটা এমজি, মানে এম ভরের জন্য এমজি নিচের দিকে কাজ করছে কিনা, তো এটার জন্য আমি এখানে টিটাকে মেজার করব। আর যেখানে এই লিফটটা কি করছে? এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। তো আমি এটাকে দুই রকম ভাবে মেজার করতে পারি। স্যার, দুই রকম ভাবে আবার কি রকম? টি এর মান আবার দুই রকম কি করে হতে পারে? ঠিক না? দেখো, হতে পারে যদি আমি অবজারভারটাকে এখানে রেখে দেই। মানে ধরে নাও এখানে একজনকে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখানে একজনকে বসিয়ে দিলাম। এবার এ কি করবে? এই টিটাকে মেজার করবে। ক্লিয়ার? আর একজনকে আমি লিফটের বাইরে একজনকে বসিয়ে দিলাম। ঠিক আছে, লিফটের বাইরে আমি একজনকে বসিয়ে দিলাম আর লিফটের ভিতরে একজনকে। ঠিক আছে, তো কি হলো? যে লিফটের ভিতরে আছে ও টিটাকে মেজার করবে। তো দেখো, এ যেহেতু লিফটের ভিতরে আছে, তো এ কিন্তু বুঝতে পারছে না যে এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। এই মানুষটা বুঝতে পারছে না। এই মানুষটা কি? একটা অবজারভার। আমি এটাকে অবজারভার নাম্বার 1 লিখলাম। ঠিক আছে, অবজারভার নাম্বার 1, মানে এ যখন অবজার্ভ করছে যে টিটা কত, মেজার করছে টি এর মানটা, তখন এ কিন্তু বুঝতে পারছে না যে এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। দেখো, আমি যদি একটা এক্সাম্পল বলি, ধরে নাও তুমি ট্রেনের মধ্যে আছো, এবার ট্রেনটা চলছে, তো তোমার সামনে কেউ একজন বসে আছে। তো তোমার মনে হবে যেন তুমি যে একটা ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি কিছু বুঝতেই পারবে না। তুমি ভাববে যে আমি স্থির অবস্থাতে আছি। ঠিক কিনা? তো ঠিক সেরকমই এ যখন মেজার করছে, তখন এর কাছে কোন রকম ত্বরণ নেই। ঠিক আছে, কোন রকম ত্বরণ কাজ করছে না, যার জন্য এ মেজার করবে কি? টি ইকুয়াল টু এমজি। কেন বলতো? টি এর মান উপরে, টানটা উপরে, আর এমজি নিচের দিকে, তার জন্য টি ইকুয়াল টু এমজি। ও দেখবে যে এমজিটা স্থির অবস্থাতেই আছে। তাহলে অবজারভার নাম্বার 1 কি করলো? টি ইকুয়াল টু এমজি মেজার করলো। এবার একে আমি দিলাম কি? অবজারভার নাম্বার 2। ঠিক আছে, অবজারভার নাম্বার 2, এ কি মেজার করবে? এ দেখছে এ ত্বরণ নিয়ে উপরে উঠছে আর টি উপরের দিকে কাজ করছে, এমজি নিচের দিকে। তাহলে এ কি মেজার করবে? এ মেজার করছে টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ।
বোঝা গেল? এ মেজার করছে টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, মানে টি এর মানটা হয়ে যাচ্ছে এমজি প্লাস এম এ। ক্লিয়ার? অবজারভার নাম্বার 2 মেজার করছে টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, তাহলে এ মেজার করলো এটা অবজারভার নাম্বার 2, কারণ অবজারভার নাম্বার 2 দেখছে যে উপরের দিকে একটা ত্বরণ নিয়ে লিফটটা উপরের দিকে উঠছে এ ত্বরণ নিয়ে, আর বস্তুটা আবার ভিতরে আছে এমজি নিচের দিকে কাজ করছে, তাহলে টি উপরের দিকে কাজ করবে, তাহলে নেট ফোর্স যেটা টি মাইনাস এমজি, নেট ফোর্স ইকুয়াল টু কি হয়? এম এ হয়, যার জন্য ও মেজার করলো টি ইকুয়াল টু এমজি প্লাস এম এ। ক্লিয়ার? এ মেজার করলো টি ইকুয়াল টু এমজি, কারণ ও জানেই না যে এখানে ত্বরণ কাজ করছে, তাহলে দুইজন দুই রকমের সূত্র অ্যাপ্লাই করলো, ঠিক না? তো অবজারভার নাম্বার 2 যেটা আছে, দেখো এর মধ্যে কোন রকম ত্বরণ কাজ করছে না। অবজারভার নাম্বার 2 এর মধ্যে কোন রকম ত্বরণ কাজ করছে না, এই স্থির অবস্থাতে আছে, যার জন্য এ ইনার্সিয়াল ফ্রেম হয়ে গেল। বোঝা গেল? এ ইনার্সিয়াল ফ্রেম। আর দেখো অবজারভার নাম্বার 1 যেটা, এ কি করছে, যেহেতু ত্বরণ নিয়ে উপরে উঠছে, ও জানে না, কিন্তু এ ত্বরণ নিয়ে উপরে উঠছে তো বস্তুটার সাথে, যার জন্য অবজারভার নাম্বার হয়ে গেল কি? নন ইনার্সিয়াল ফ্রেম। নন ইনার্সিয়াল ফ্রেম। দেখো তাহলে অবজারভার নাম্বার 1 হয়ে গেল নন ইনার্সিয়াল ফ্রেম, অবজারভার নাম্বার 2 হয়ে গেল ইনার্সিয়াল ফ্রেম, যার জন্য ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে কিন্তু নিউটনের গতিসূত্র দিব্যি প্রযোজ্য হচ্ছে, কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে কি হচ্ছে? নিউটনের গতিসূত্র প্রযোজ্য হচ্ছে না, যেখানে আমরা জানি এটাই হচ্ছে ঠিক, এটা ভুল। তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে আমরা নিউটনের গতিসূত্রকে কাজে লাগিয়ে টি ইকুয়াল টু এমজি পেলাম কিনা? তাহলে নিউটনের গতিসূত্র এখানে প্রযোজ্য হলো না। আমাদেরকে নিউটনের গতিসূত্রকে কাজে লাগিয়ে টি ইকুয়াল টু এমজি প্লাস এম এ আনা উচিত ছিল। এই মানুষটাই যাতে এমজি প্লাস এম এ মেজার করতো, এটাকে নিয়ে আসা উচিত ছিল নিউটনের গতিসূত্রকে কাজে লাগিয়ে। দেখো নিউটনের গতিসূত্রকে কাজে লাগালাম যে উপরের দিকে টি, নিচের দিকে এমজি, বস্তুটা স্থির আছে, তার স্থির আছে মানে কি সাম্য অবস্থায় আছে, তার জন্য অবজারভার 1 বলছে টি ইকুয়াল টু এমজি। এটা কে বলছে? অবজারভার 1। ও কিন্তু ঠিকই বলছে, এখানে বসে থেকে ও ঠিকই বলছে, কিন্তু অবজারভার 2 বলছে না, এখানে টি মাইনাস এমজি সমান এম এ হবে, কারণ এ তো স্থির অবস্থায় ছিল, যার জন্য সবকিছুকে বাইরে থেকে দেখতে পাচ্ছিল যে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে ত্বরণটাকে আমাকে নিতে হবে। তো অবজারভার নাম্বার 2 যখন নিউটনের গতিসূত্র প্রয়োগ করছে তখন এটা পাচ্ছে, যখন অবজারভার নাম্বার 1 নিউটনের গতিসূত্র প্রয়োগ করছে তখন টি ইকুয়াল টু এমজি পাচ্ছে। এও নিউটনের গতিসূত্র প্রযোজ্য করে এটা পেল, আর এও নিউটনের গতিসূত্র প্রযোজ্য করে এটা পেল, যার জন্য অবজারভার নাম্বার 2 ঠিক করেছে, কারণ অবজারভার নাম্বার 2 ছিল কি? রেস্টে, যার কারণে অবজারভার নাম্বার 2 হচ্ছে ত্বরণহীন একজন অবজারভার, যার জন্য এটা ইনার্সিয়াল ফ্রেমে পরিণত হয়েছে, তাই ও ঠিকঠাক মেজার করতে পেরেছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে নিউটনস ল অফ মোশন প্রযোজ্য, কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে নিউটনস ল অফ মোশন প্রযোজ্য হচ্ছে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে আশা করা যায় যে তোমরা নন ইনার্সিয়াল ফ্রেম সম্পর্কে বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পারো তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে একটা ছোট ভিডিও নিয়ে এসে বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো এবার কি হলো, তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হচ্ছে না, তো যাতে নন ইনার্সিয়াল ফ্রেমেও কি হয়, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, যার জন্য কি একটা আমরা নতুন ধরনের ফোর্স কি করব, এখানে ইন্ট্রোডিউস করব, যেটাকে আমরা সিউডো ফোর্স বা ওলিক বল বলে জানি। দেখো এই জায়গায় কিছু না, দাঁড়াও আমি এটাকে মিটিয়ে দেই। হ্যাঁ, আচ্ছা, দেখো কি হচ্ছে, আমরা এখানে টি ইকুয়াল টু এমজি পেয়েছিলাম, তাই না? আমরা যখন সিউডো ফোর্স ইন্ট্রোডিউস করব, যাতে নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রেও কি নিউটনস ল অফ মোশন প্রযোজ্য হয়, এটার জন্য আমরা কি করব, একটা ফোর্স ইন্ট্রোডিউস করব, যেটাকে আমরা এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম এ বলবো, ঠিক আছে? এটাকে আমরা কি এই বস্তুটার উপর প্রয়োগ করব, মানে বস্তুটার এক্সেলারেশন যেদিকে থাকবে তার বিপরীত দিকে, এই মাইনাসটা ওটাই বোঝাচ্ছে যে বস্তুটার এক্সেলারেশন যেদিকে থাকবে তার বিপরীত দিকে একটা ফোর্স ইন্ট্রোডিউস করব, যেটাকে আমরা বস্তুর ভর ইনটু
সম পরিমাণ যে ত্বরণ নিয়ে যাচ্ছিল সেই ত্বরণের গুণফল। এই যে একটা ফোর্স পেলাম, এই ফোর্সটাকে বলা হচ্ছে কি সিউডো ফোর্স, যেটা বস্তুটার উপর ত্বরণের বিপরীত মুখে কাজ করবে, যার জন্য এখানে মাইনাস লিখেছিলাম। ঠিক আছে, তাহলে F ইকুয়াল টু মাইনাস এম এ একটা ইন্ট্রোডিউস করছি, এই বলটাকে বলা হচ্ছে কি সিউডো ফোর্স। ক্লিয়ার? এই বলটাকে বলা হচ্ছে সিউডো ফোর্স। তো চলো একটু দেখে নেই। দেখো আমি কি করলাম, এগুলোকে মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে শুধু রাখি। দেখো আমরা এটা ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে পেয়েছিলাম, তাই না? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আসা। এটাকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা মেনে নিব যে নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য, ঠিক কি না? তো আমি কি করেছি, এখানে মাইনাস এম একটা নিচের দিকে প্রয়োগ করেছি। তাহলে যদি এফবিডি বানাই এম বস্তুটার, তাহলে এমজি নিচের দিকে কাজ করছে, আর একটা এম এ আবার নিচের দিকে কাজ করালাম, নিচের দিকে, আর উপরের দিকে কি টি কাজ করছে, যেহেতু বস্তুটা সাম্য অবস্থাতেই আছে, ঠিক কি না? তাহলে টি ইকুয়াল টু কি হবে, এমজি প্লাস এম এ। ক্লিয়ার? টি ইকুয়াল টু এমজি প্লাস এম এ, কারণ এমজি আগে থেকেই ছিল আর আমরা একটা ফোর্স ধরে নিয়েছি। বললাম না একটু আগে যে সিউডো ফোর্সকে আমরা সবসময় ধরে নিব, যার জন্য এম এটাকে আমি এখানে ধরে নিয়েছি, আর এটা নিচের দিকে কাজ করছে, মানে এমজি প্লাস এম এ এই টিটাকে কি করছে, প্রতিমিত করছে। ঠিক আছে, যার জন্য টি ইকুয়াল টু এমজি প্লাস এম এ হলো। বোঝা গেল? তো দেখো এই বলটাকে ধরে নেওয়ার জন্য আমরা এটার সঙ্গে সমান হয়ে গেছে না, দেখো টি ইকুয়াল টু এমজি প্লাস এম এ, টি ইকুয়াল টু এমজি প্লাস এম এ। তো যেহেতু একটা ফোর্স ধরে নেওয়ার জন্য আমার নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রেও কি হচ্ছে, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি আমরা এই এম এ ফোর্সটাকে ধরে নিই কিনা, তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে সব জায়গাতে, সব ক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের নিউটনস ল অফ মোশন প্রযোজ্য হবে। ক্লিয়ার? এই জন্যই সিউডো ফোর্স। ঠিক আছে, তাহলে আশা করি সিউডো ফোর্স সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আর নন ইনার্সিয়াল ফ্রেম সম্পর্কেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা কোনো প্রবলেম যখন সলভ করতে যাব, আর সেই প্রবলেমগুলোতে যদি এক্সেলারেশন থাকে, ঠিক আছে, মানে অবজারভারের যদি এক্সেলারেশন থাকে, মানে ত্বরণ থাকে, তার মানে কি সেই ফ্রেমটা কি হয়ে যাবে, নন ইনার্সিয়াল। আর নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে কিভাবে আমরা নিউটনস ল অফ মোশন কে কাজে লাগিয়ে আমরা সেই প্রবলেমগুলোকে সলভ করব, আর সিউডো ফোর্সকে কাজে লাগিয়ে আমরা কিভাবে প্রবলেমগুলোকে সলভ করব, সেগুলোকে দেখে নেই। মোটামুটি আমি 5টা প্রবলেম তোমাদেরকে এখন করাবো, আর এই 5টা প্রবলেম দিয়েই তোমাদের সিউডো ফোর্স দিয়ে যে কোনো রকম প্রবলেম যদি চলে আসে তোমরা সলভ করতে পারবে। তো চলো আমাদের আজকের প্রথম এক্সাম্পল দেখে নাও। এটা মিটিয়ে দেই। দেখো প্রথম এক্সাম্পলে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে আর্থ মানে পৃথিবী কি একটা ইনার্সিয়াল ফ্রেম না নন ইনার্সিয়াল ফ্রেম। দেখো সাধারণত সূর্যের চারিদিকে পৃথিবী কি করছে, ঘুরছে, তাই কি না? তাহলে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, তো একটা মোটামুটি বৃত্তাকার পথে ঘুরছে, যার জন্য পৃথিবীর ডাইরেকশন কি প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, কখনো এদিকে, কখনো এদিকে, কখনো এদিকে। তো যেহেতু প্রত্যেকটা মুহূর্তে ভেলোসিটি ডাইরেকশন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার জন্য এখানে এক্সেলারেশন নট ইকুয়াল টু 0 হচ্ছে, মানে একটা এক্সেলারেশন থাকবে। আর এক্সেলারেশন থাকবে মানে কি, নন ইনার্সিয়াল ফ্রেম, তার মানে পৃথিবী হচ্ছে একটা কি নন ইনার্সিয়াল ফ্রেম। কিন্তু এই নন ইনার্সিয়াল ফ্রেমে মানে এই এক্সেলারেশনের মানটা খুবই কম। ঠিক আছে, এক্সেলারেশন মানটা খুবই কম, যার জন্য কি হচ্ছে, পৃথিবীকে আমরা ইনার্সিয়াল ফ্রেম হিসেবে ধরে নিই। কিন্তু পৃথিবী হচ্ছে একটা নন ইনার্সিয়াল ফ্রেম। যদি পৃথিবী নন ইনার্সিয়াল ফ্রেম হয়ে যায়, যদি আমরা ইনার্সিয়াল ফ্রেম হিসেবে না ধরে নিই, তাহলে তো পৃথিবীতে যত যা আছে, মানে নিউটনের গতিসূত্র, সবগুলোই তো ফেল হয়ে যাবে, ঠিক কি না? মানে সবকিছুতেই তখন সিউডো ফোর্স নিয়ে আসতে হবে, সবকিছুতেই সিউডো ফোর্স। তো নিউটনের গতিসূত্রকে কাজে লাগানোর জন্য মোটামুটি, যেহেতু এখানে এক্সেলারেশনটা খুবই কম হয়, তার জন্য আমরা কি করি, পৃথিবীকে আমরা ইনার্সিয়াল ফ্রেম হিসেবে ধরে নিই। ঠিক আছে, কিন্তু পৃথিবী হচ্ছে একটা নন ইনার্সিয়াল ফ্রেম। ওকে, তো চলো আমরা তাহলে আজকে আমাদের প্রথম এক্সাম্পলে চলে যাই। দেখো প্রথম এক্সাম্পল মোটামুটি তোমাদের একটু আগেই বলে দিয়েছি, ঠিক আছে, যে আরেকবার বলি, এক্সাম্পল নাম্বার 1, যে একটা লিফটে স্প্রিং দিয়ে একটা ভরকে ঝোলানো আছে, ঠিক আছে, তাহলে এর টিটা কত কাজ করবে, এর টিটা কত কাজ করবে। দেখো নিচে এমজি কাজ করছে,
নিচে এমজি, যেহেতু লিফটটা এ ত্বরণ নিয়ে উপরে উঠছিল আর অবজারভার ভাই আমাদের এখানে আছে, ঠিক আছে, অবজারভার ভাই আমাদের এখানে আছে, তো এ কি করবে, একটা সিউডো ফোর্স ধরে নিবে যে এদিকে এম এ আছে, কারণ এ জানে যে আমি নন ইনার্সিয়াল ফ্রেমে আছি। তো নন ইনার্সিয়াল ফ্রেমে আছি মানে আমাকে যে ত্বরণ নিয়ে লিফটটা উপরে উঠছে তার বিপরীত মুখে এম এ কে ইন্ট্রোডিউস করতে হবে, যেটাকে আমরা সিউডো ফোর্স বলছি। হ্যাঁ, এবারে এ সলভ করবে, মানে ও প্রথমে টি ইকুয়াল টু এমজি লিখছিল, কিন্তু নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করছে যেটাকে আমরা ধরে নিয়েছি এম এ, ঠিক আছে। এইভাবে কি করবে, এই অবজারভার এটাকে কি করবে, মেজার করবে, এই টিটাকে মেজার করবে যে টি ইকুয়াল টু এমজি হতো, কিন্তু এ জানে যে আমি নন ইনার্সিয়াল ফ্রেমে আছি আর এ ত্বরণ নিয়ে উপরে উঠছি, তাহলে আমাকে একটা বিপরীত মুখে কি করতে হবে, এম এ ইন্ট্রোডিউস করতে হবে, যার জন্য এখানে ও প্লাস দিয়ে এম এ লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে নন ইনার্সিয়াল ফ্রেমে সিউডো ফোর্স ইন্ট্রোডিউস করে আমরা টি কে মেজার করব। ওকে, চলো এক্সাম্পল নাম্বার 2 এ চলে যাই। দেখো এক্সাম্পল নাম্বার 2 তে কি বলছে, ধরে নাও তুমি একটা গাড়িতে উঠেছো, ঠিক আছে, তুমি একটা গাড়িতে উঠেছো এরকম, এখানে সুতো দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছিল, একটু বড় করি, সুতো দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছিলে। হ্যাঁ, এখানে একটা ড্রাইভার বসে আছে আর তুমি এই জায়গাতে একটা সিটে বসে আছো। ওকে, তুমি দেখলে প্রথমে স্থির অবস্থায় ছিল, কোনো এরকমই ছিল, এবার যখনই গাড়িটা এ ত্বরণ নিয়ে এদিকে এগিয়ে গেল, তুমি দেখলে যে এই বস্তুটা এদিকে থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে, মানে পিছনের দিকে চলে এসছে। এরকম হয় না যে গাড়িতে যদি এরকম ঝোলানো থাকে কিছু লেবু টেবু, হ্যাঁ, সামনের দিকে যদি লেবু ঝোলানো থাকে আর গাড়িটা খুব স্পিডে যদি যায়, তারপরে তাহলে দেখবে যে লেবুটা এদিকে এসে এরকম এরকম করে ঝুলছে, ঠিক আছে, মানে এরকম ছিল প্রথমে আর গাড়িটা ধরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো এরকম করে ঝুলছে। তুমি ভাবছো হয়তো বাতাসে এদিকে উড়িয়ে চলে এসছে, ঠিক না, না, সেটা বাতাসের জন্য আসে না। তুমি কাঁচটা সব বন্ধ করে দিবে, এবার গাড়িটাকে এগিয়ে নিয়ে যাবে, তবুও দেখবে যে এরকম করে লেবুটা এরকম ঝুলছিল প্রথমে আর এরকম করে ঝুলছে, ঠিক আছে। তো এটা কিসের জন্য হয়, কারণ এ ত্বরণ নিয়ে গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার জন্য এই বস্তুটা এদিকে চলে এসেছে। দেখো গাড়িটা সামনের দিকে এগিয়ে গেছে, কিন্তু এই বস্তুটার উপর তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করিনি, ঠিক কিনা, তবুও এ কেন বাইরে পিছনের দিকে চলে গেল। আমরা তো নিউটনের গতিসূত্রে, প্রথম গতিসূত্রে জানি যে যে বস্তু স্থির থাকে সে চিরকাল স্থির থাকবে যদি বাইরে থেকে বল না প্রয়োগ করি। তো এখানে তো বাইরে থেকে বল প্রয়োগ করিনি, তো কেন বস্তুটা তার নিজের স্টেটটাকে চেঞ্জ করলো, কেন ও পিছনের দিকে চলে গেল, তাহলে তো নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য হলো না। কিন্তু এই জায়গায় আমরা ধরে নিব যে সিউডো ফোর্স কি করছে, যে বলছে এই বস্তুটার উপর না এদিকে একটা বল কাজ করছে এম এ, ধরে নিয়েছি, তাহলেই তো হয়ে গেল, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়ে গেল না, যে পিছনের দিকে একটা বল কাজ করছে এম এ, তাহলে এম এ বল কাজ করছে, তাহলে তো নিউটন ঠিকই বলেছে, ঠিক না। কিন্তু এটা আমরা ধরে নিয়েছি যেহেতু ত্বরণ এদিকে, তাহলে তার বিপরীত মুখে এম এ একটা ফোর্স কাজ করছে, এই এম এ ফোর্সের জন্য বস্তুটা এখান থেকে এখানে চলে এসেছে, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি সিউডো ফোর্স, ঠিক তো। আচ্ছা, তাহলে বস্তুটার মধ্যে এইদিকে একটা সিউডো ফোর্স কাজ করছে আর এম এ তাহলে এদিকে কাজ করছে, আর এমজি, দেখো বস্তুটার ভর যদি এম হতো তাহলে বস্তুটার ভর এম যদি হয় তার মানে এমজি নিচের দিকে কাজ করছে, তাই কি না। চলো এফবিডি বানাই, এই বস্তুটা এফবিডি বানাই। দেখো বস্তুটা এদিকে এসে তার মানে এমজি এখানে আর টানটা এদিকে, ঠিক কি না, টানটা এদিকে কাজ করছে আর এদিকে সিউডো ফোর্স কাজ করছে, কি কাজ করছে এদিকে, সিউডো ফোর্স, যেটাকে আমরা এম এ বললাম, ঠিক কি না, ক্লিয়ার। এই বস্তুটার দেখো কি হয়েছে, আমরা কি জানি যে ধরে নাও আমি যেটা বললাম যে লেবুটা উড়িয়ে এরকম চলে এসছে, উড়িয়ে না, সাধারণত লেবুটা পিছনের দিকে চলে এসছে, এসে ও কি আবার নিচের দিকে চলে যায় না, যদি এ ত্বরণ নিয়ে গাড়িটা সামনের দিকে এগিয়ে যায় তো এই লেবুটাও কিন্তু এরকম করে এই জায়গায় স্থির অবস্থাতেই থেকে যাবে, তার মানে কি বস্তুটা এরকম জায়গায় এসে সাম্য অবস্থায় চলে এসেছে, বোঝা গেল। তার মানে সাম্য অবস্থায় যদি চলে আসে তাহলে কি হবে, এই বস্তুটা স্থির আছে, ঠিক না। আচ্ছা, তাহলে এমজি যদি নিচের দিকে হয় আর টিটা হচ্ছে এদিক বরাবর, তাহলে টি এর একটা কি করি, উপাংশ ভাঙি, হ্যাঁ, টি এর উপাংশ ভাঙি। দেখো এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, তাই কি না, তার মানে এটা থিটা, ঠিক তো।
তাহলে এটা যদি থিটা হয় তাহলে টি এর একটা উপাংশ এদিক বরাবর আর একটা উপাংশ এদিক বরাবর, ঠিক তো? টি এর একটা উপাংশ এদিক বরাবর, একটা উপাংশ এদিক, তো এদিক বরাবর থিটা লেগে আছে, মানে এটা হচ্ছে টি কস থিটা, আর এদিক বরাবর হবে টি সাইন থিটা। আর একটু আগে বললাম বস্তুটা সাম্য অবস্থায় আছে, তার মানে উপর নিচ এদিক এদিক সমান হবে। আর এটাকে এখন বাদ দিয়ে দিব, কেন বলতো? কারণ টিটাকে আমরা উপাংশে ভেঙে দিয়েছি আর এই টি এর কোনো কাজ নেই। তাহলে এদিক এদিক সমান, এদিক এদিক সমান, তার মানে টি সাইন থিটা ইকুয়াল টু এম এ আর টি কস থিটা ইকুয়াল টু এম জি। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা টি বের করতে পারবো, থিটা বের করতে পারবো, ঠিক না? চলো বের করি। দেখো যদি 1/2 করি তাহলে কি পাবো? টি টি কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ঠিক না? চলো পরেই দিই, টি সাইন থিটা বাই টি কস থিটা সমান সমান কি হবে? এম এ বাই এম জি, এম এ বাই এম জি, এম এম কাটলো, টি টি কাটলো, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি, ঠিক আছে? তাহলে থিটা সমান সমান কি পেলাম? ট্যান ইনভার্স এ বাই জি। দেখো আমি থিটার মান বের করতে পারবো, মানে কি যদি ত্বরণ বেশি হয়, দেখো এখানে বুঝবে, যদি ত্বরণ বেশি হয় মানে সামনের দিকে যত বেশি ত্বরণ নিয়ে এগিয়ে যাবে গাড়িটা, থিটার মান তত বেশি হবে। তার মানে এই যে ঝুলছে কিনা এটা বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক না? মানে প্রথমে এরকম ঝুলছিল, সরি, প্রথমে এরকম ধরো অ্যাঙ্গেলে ঝুলছিল, ঠিক আছে? মানে প্রথমে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছিল এতটুকু, ঠিক আছে? তারপরে যত স্পিডে যাবে গাড়িটা, মানে যত ত্বরণ বেশি হবে তত এই বস্তুটা এরকম উপরের দিকে উঠে যাবে। মানে প্রথমে এরকম ছিল, যত ত্বরণ বৃদ্ধি পাবে তত ওর অ্যাঙ্গেল বাড়ছে, যত ত্বরণ বৃদ্ধি পাবে তত অ্যাঙ্গেলটা বাড়ছে, থিটার মান তত বৃদ্ধি পাবে। তাহলে এ বাড়লে থিটা বাড়বে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখান থেকে টি এর মান বের করতে পারবো। দেখো টি এর মান আমি কি করলাম, এটাকে এ ইকুয়াল টু তাহলে কি হবে জি, সরি, এ ইকুয়াল টু জি ট্যান থিটা, এখান থেকে এটা বের করতে পারবো এ ইকুয়াল টু জি ট্যান থিটা। তাহলে এ এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি এ এর মান বসাই তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু কি হবে? এম ইন্টু এ এর মান কত? জি সাইন জি ট্যান থিটা, ঠিক না? আচ্ছা, তাহলে টি ইকুয়াল টু কি হবে? এম জি বাই সাইন থিটা, এখানে লিখি, ইন্টু ট্যান থিটা বাই সাইন থিটা, ক্লিয়ার? টি ইকুয়াল টু কি হবে? এম জি ইন্টু ট্যান থিটা বাই সাইন থিটা। আরো ক্যালকুলেশন করতে পারো, ট্যান থিটাকে সাইন বাই কসে ভেঙে দাও, তার মানে ও তো টি এর মান এখান থেকে বের করতে পারবে, তাই না? বের করার দরকার নেই, টি এর মান এখান থেকে বের করতে পারবে। দেখো থিটার মান এইভাবে বের করতে পারবে যে এক্সেলারেশন কততে যাচ্ছে গাড়িটা, তাহলে এর মান দেওয়া থাকবে, তাহলে এ বাই জি বের করে নিলে থিটার মান পেয়ে যাচ্ছ, আর থিটার মান এই জায়গায় বসিয়ে দাও, আর এম এর মান তো জানাই থাকবে, জি এর মান 10, তাহলে টি এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে আমি 2 নম্বর সমীকরণ থেকে টি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এম জি বাই কস থিটা বলতে পারি, ঠিক আছে? আর এখান থেকে থিটা বের করে নিব, থিটার মান বসিয়ে দাও, তাহলে টি এর মান পেয়ে যাবে, ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে যদি কোনো রকম প্রবলেম দেয় তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা টি এর মান বের করতে পারবো, আর এই সূত্র প্রয়োগ করে আমরা থিটার মান বের করতে পারবো, ক্লিয়ার? বোঝা গেল? তো এই ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 2। চলো এক্সাম্পল 3 তে চলে যাই। এক্সাম্পল নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 3 তে কি বলছে যে ধরে নাও এরকম একটা লিফট আছে, এরকম একটা লিফট আছে, লিফটের উপর একটা স্প্রিং দিয়ে একটা কপিকল ঝোলানো আছে, এই কপিকলের উপর এখানে একটা এম ভরের বস্তু আর এখানে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু ঝোলানো আছে, ঠিক আছে? ক্লিয়ার? আর অবজারভার ভাই আমার এখানে আছে, এ এই লিফটের মধ্যেই বসে আছে, এবার ও অবজার্ভ করবে, ঠিক কিনা? তো দেখো যেহেতু এম ভরের বস্তু, এমটা ক্যাপিটাল এমটা স্মল এম এর থেকে বড়, তাহলে এদিকে একটা ত্বরণ কাজ করবে, তাই কিনা? মানে এই বস্তুটা নিচের দিকে আসতে চাইবে, তাহলে এই ত্বরণটাকে আমি আগে এটা বলি যে লিফটটা এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, আর এই ত্বরণটাকে আমি এ ড্যাশ বললাম, ঠিক আছে? কি বললাম? এ ড্যাশ, ওকে? তো এরকম হয়ে আছে, আর আমার কাছ থেকে চেয়েছে কি যে এই যে বস্তুটা, পুরো বস্তুটা আছে, যে মানে সিস্টেমটা আছে, মানে এম এম, এই পুরো সিস্টেমটা এই স্প্রিংটার উপর কত বল কাজ করছে উল্টো দিকে, ঠিক আছে?
মানে এফ এর মানটা, এই এফটা কত হবে। ক্লিয়ার? তো দেখো অবজারভার ভাই আমার এখানে আছে, তো এই বস্তুটা কি হচ্ছে, এমজি নিচের দিকে ক্রিয়া করছে, এই বস্তুটা কি করছে, এমজি নিচের দিকে ক্রিয়া করছে, ঠিক কি না? আর এ যেহেতু জানে যে আমি নন ইনার্সিয়াল ফ্রেমে আছি, তার মানে আমাকে একটা সিউডো ফোর্স কি করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে। কার উপর? এই বস্তুটা, এই বস্তু দুটোর উপর। তখন একটা বস্তু ছিল, এখন দুটো বস্তু আছে, তাহলে দুটো বস্তুর উপরই ইন্ট্রোডিউস করতে হবে। তার মানে এদিক বরাবর একটা এম এ কাজ করবে। দেখো যেহেতু এ ত্বরণটা এখানে আছে, লিফটটা যে ত্বরণ নিয়ে যাচ্ছে, লিফটটা যে ত্বরণ নিয়ে যাচ্ছে মানে কি, বস্তুটার ত্বরণটাও লিফটের ত্বরণ। তো এই অবজারভারের যে ত্বরণ, তো এই অবজারভারের ত্বরণ কত, এ। তার জন্য আমি এখানে একটা এম এ ফোর্স ইন্ট্রোডিউস করালাম, আর এখানে একটা এম এ ফোর্স ইন্ট্রোডিউস করালাম। ক্লিয়ার? আর এই বস্তুটার মধ্যে একটা টেনশন কাজ করছে, যেটাকে আমরা টান উপরের দিকে হবে, আর এর মধ্যে একটা টেনশন কাজ করছে, টানটা উপরের দিকে হবে। ক্লিয়ার? আর এ ড্যাশটা নিচের দিকে, আর এইখানে এ ড্যাশটা উপরের দিকে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে এই টি আর এই টি, এই দুটো টি মিলে এখানে কি কাজ করছে, 2t একটা ফোর্স কাজ করছে। এই 2t টাই হচ্ছে এফ এর সমান। ক্লিয়ার? তার মানে এফ ইকুয়াল টু কত, 2t। ঠিক আছে? তাহলে আমি যদি টি এর মান বের করতে পারি, তাহলে এফ এর মান বেরিয়ে যাচ্ছে ডবল করে দিলে। ঠিক আছে? তাহলে আমার উদ্দেশ্য এখন কি, টিটাকে বের করা এই পুরো সিস্টেমটার। ক্লিয়ার? তাহলে এই পুরো সিস্টেমটা যদি টি এর মান আমি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আমি এফবিডি বের করি প্রথমে। হ্যাঁ, দেখো আমরা সিউডো ফোর্স ইন্ট্রোডিউস করে দিয়েছি, আমাদের আর সেরকম কোনো অসুবিধা নেই। তাহলে আমি এফবিডি অফ স্মল এম, দেখো এফবিডি সবকিছু সম্পর্কে কিন্তু আমার আগের ভিডিওতে সবকিছু বলা আছে। হ্যাঁ, আমি তার জন্য এখন সেরকম কিছু মানে ডিটেলসে কিছু বলছি না। হ্যাঁ, তো এফবিডি অফ এম, তাহলে এই বস্তুটার জন্য এফবিডি যদি বের করি, তাহলে নিচের দিকে কি কি কাজ করছে, এমজি, আর কি কাজ করছে, প্লাস এম এ নিচের দিকে, তাই কি না? আর উপরের দিকে টি কাজ করছে। দেখো কিন্তু বস্তুটা আবার উপরের দিকে যাচ্ছে, মানে ত্বরণটা এ ড্যাশ ত্বরণটা, দেখো এ ড্যাশ আর এ কিন্তু আলাদা, কারণ এটা হচ্ছে সিস্টেমের মধ্যে, এই বস্তুটায় ওজন বেশি হওয়ার জন্য এটা উপরের দিকে যাচ্ছে, আর এটা একটা কপিকল, ফিক্সড কপিকল। ঠিক আছে? তাহলে এরকম করে এই বস্তুটা এরকম করে নিচের দিকে যাচ্ছে, মানে এ ত্বরণ নিয়ে উপরে উঠে যাচ্ছে, এ ড্যাশ ত্বরণ নিয়ে উপরে উঠে যাচ্ছে, আর এ ড্যাশ ত্বরণ নিয়ে নিচের দিকে যাচ্ছে। তাহলে এই এ ড্যাশ ত্বরণ কিন্তু আলাদা, তার মানে টিটা বেশি এমজি প্লাস এম এর থেকে। তার মানে এখানে তৈরি হচ্ছে এমজি প্লাস এম এ মাইনাস টি ইকুয়াল টু এম এ ড্যাশ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি, এফবিডি অফ ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম এর জন্য যদি বের করি, তার মানে টিটা উপরের দিকে আর নিচের দিকে হচ্ছে এম এ আর এমজি, ঠিক কি না? এবার দেখো যেহেতু নিচের দিকে আসছে, ত্বরণের ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে, মানে এ ড্যাশটা এখন নিচের দিকে, তার মানে আমার নেট ফোর্সটা কি হবে, এম এ প্লাস এমজি, এটা পজিটিভ থেকে যাবে, মাইনাস টি ইকুয়াল টু এম এ ড্যাশ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা পেলাম আমরা, না ভুল বললাম, এখানে ভুল বলে দিয়েছি। দেখো টিটা উপরের দিকে, তো এ ড্যাশ এর ডাইরেকশন উপরের দিকে, তার মানে টিটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? টি মাইনাস এমজি প্লাস এম এ ইকুয়াল টু এম এ ড্যাশ। ক্লিয়ার? এখানে একটু ভুল বলে দিয়েছি। দেখো টিটা উপরের দিকে আর নিচের দিকে কাজ করছে এমজি আর এম এ, তার জন্য যেহেতু এ ড্যাশ এর ডাইরেকশন উপরে, তাহলে টিটা হবে পজিটিভ, আর এমজি আর এম এটা হবে নেগেটিভ। ক্লিয়ার? এটাকে ব্র্যাকেট দিয়ে কেটে দিই। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেই, এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 যদি আমরা এবার সলভ করি, তাহলে টি এর মান পেয়ে যাবো। ঠিক আছে? তো 1 আর 2 কি করব, সিম্পলি যোগ করে দাও, 1 প্লাস 2 করে দাও, তাহলে চলে আসবে। তাহলে এখানে টি পজিটিভ, এখানে টি নেগেটিভ, তাহলে টি টি ক্যান্সেল, থাকছে কি এমজি এটা মাইনাস এটা। ঠিক আছে? এম এ প্লাস এমজি মাইনাস এম এ প্লাস এমজি ইকুয়াল টু কি, এম এ ড্যাশ প্লাস এম এ ড্যাশ, মানে এখানে লিখি, হ্যাঁ, সমান সমান এম এ ড্যাশ প্লাস এম এ ড্যাশ। ক্লিয়ার? দেখো এখানে কি করব, প্রথমে এমটাকে কমন নিয়ে নিব, তাহলে এ প্লাস জি, আর এখানে মাইনাস এমটাকে কমন নিব, তাহলে এ প্লাস জি। ঠিক আছে?
সমান সমান এখানে এ ড্যাশকে কমন নিব, তাহলে এম প্লাস এম ড্যাশ, ঠিক আছে। বা এই দেখো এখানে এ প্লাস জি আর এখানে এ প্লাস জি কমন আসছে, তাহলে এ প্লাস জি কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি এম মাইনাস এম, আর এদিকে পড়ে থাকলো এ ড্যাশ সমান এম প্লাস এম ড্যাশ। ক্লিয়ার? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এ ড্যাশ বের করা, তাহলে এ ড্যাশ সমান সমান কি হবে এ প্লাস জি ইন্টু এম মাইনাস এম বাই এম এম ড্যাশ, এম ড্যাশ কেন এম, এম প্লাস এম, ঠিক আছে। দেখো এই সূত্রের মাধ্যমে আমি এ ড্যাশটাকে বের করতে পারবো। এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি হবে, এ ড্যাশটাকে আমি এই সূত্রের মাধ্যমে কি বের করতে পারবো। তাহলে যদি এ ড্যাশ বেরিয়ে যায় তাহলে আমি সিম্পলি কি করব, সিম্পলি এ ড্যাশ এর মানটা ধরে নাও এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এ ড্যাশ এর মানটা এখানে বসিয়ে দিব, তাহলে কি হচ্ছে দেখো, এখানে বসাই, তাহলে টি ইকুয়াল টু কি হবে, টি ইকুয়াল টু হবে এম এ ড্যাশ প্লাস, যদি এম কমন নিয়ে নেই তাহলে জি প্লাস এ। দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, হ্যাঁ 1 নং থেকে পাই, দেখো 1 নং থেকে পাই কি এটা হলো, তাহলে এম এ ড্যাশ মানে কি, এ ড্যাশ মানে হচ্ছে ইন্টু এ প্লাস জি ইন্টু এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু জি প্লাস এ, ঠিক আছে। কিছু ভুল করলাম, এম এ এর মান বসালাম ইন্টু, এটা ভুল একটু, প্লাস এম ইন্টু জি প্লাস এ। দেখো এটা এম আর এটা পুরোটা এ ড্যাশ এর মান বসিয়েছি, আর এটা হচ্ছে এটা। ক্লিয়ার? তারপরে আমি এখান থেকে একটা জিনিস আরো করতে পারি, যে এম জি প্লাস এ কমন নিব, তাহলে এম এ প্লাস জি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি এম মাইনাস এম বাই এম প্লাস এম প্লাস 1, ঠিক আছে। এখান থেকে আরো একটা লাইন করা যায়, সেটা হচ্ছে কি করব, এম এ প্লাস জি ইন্টু এম প্লাস এম, তাহলে উপরে এটা এম প্লাস এম লসাগু আসলো, তাহলে এম মাইনাস এম প্লাস এম মাইনাস এম, তাহলে প্লাস এম মাইনাস এম কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 2m, ঠিক 2m পড়ে থাকবে। তাহলে ফাইনালি আমরা টি ইকুয়াল টু এই সূত্রটা পেয়ে গেলাম, ঠিক আছে। যদি এই ধরনের কোনো প্রবলেম আসে তাহলে এই সূত্র দিয়ে প্রয়োগ করতে পারো, অথবা কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো যে কিভাবে আমি প্রবলেমটাকে সলভ করলাম, যে টিটাকে কিভাবে নিয়ে আসবো। এখানে এ এর মান ধরো দিয়ে দিল, তাহলে তুমি কিভাবে এখানে এর মান বসিয়ে দিয়ে পুরো এম ভর, দুটো এম ভরের মান যদি বলে দেয় আর এর মান যদি বলে দেয়, তাহলে এই টি এর মানটা পেয়ে যাবে। এই টি এর মান পেয়ে গেলে মানে কি 2 ইন্টু টি করবে, তাহলে এই এফ এর মানটাও পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরে নাও বললো জি বাই এ এর মান হচ্ছে ধরে নাও জি বাই 10, ঠিক আছে। আর এখানে এম এর মান ধরে নাও বললো 2, আর এই এম এর মান ধরে নাও বললো 4, মানে এটাকে মিটাই, তাহলে ধরে নাও স্মল এম এর মান বললো 2 আর ক্যাপিটাল এম এর মান ধরে নাও বললো 4, হ্যাঁ কেজি, কেজি, ওকে। আর এটা জি বাই 10, তাহলে তুমি সিম্পলি এই জায়গায় টি এর মানটাকে বের করতে পারবে। দেখো টি ইকুয়াল টু কি হবে, টি ইকুয়াল টু হবে 2 ইন্টু কি এ প্লাস জি মানে কি জি বাই 10 প্লাস জি, ঠিক আছে। দেখো আমি একটা এক্সাম্পল ধরে নিয়েছি যে ত্বরণ জি বাই 10 ত্বরণ নিয়ে লিফটটা উপরে উঠছে, আর এই ভরটা হচ্ছে 2 কেজি, আর এই ভরটা যদি 4 কেজি হয়, তাহলে এখানে যে 2টিটা কাজ করছে, মানে স্প্রিংটার উপর যে বলটা কাজ করছে সেই বলটার মান কত হবে। তো সেই বলটা মান বের করার জন্য আমাকে টি এর মানটা জানতে হবে, তো টি এর সূত্র আমি এটা বের করলাম, ঠিক না। তাহলে এখানে এম এর মান 2 বসালাম, জি এর মান এ এর মান হচ্ছে জি বাই 10 প্লাস জি ইন্টু 2 ইন্টু এম এর মান হচ্ছে 4, আর এম প্লাস এম মানে 4 প্লাস 2 6। ক্লিয়ার? এইভাবে করে আমি যদি কাটাকাটি করি তাহলে এই 2 দিয়ে 3কে 6কে কাটলাম, 3 দিয়ে 6, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আসলো কত 11g বাই 10 ইন্টু 8 বাই 3, কাটাকাটি করি 4 2 8, 5 2 10, তাহলে উপরে থাকলো 10 মানে কি 11 ইন্টু 4 ইন্টু 10, কারণ জি এর মান 10 বাই 15, ঠিক না। আচ্ছা আরেকবার কাটাকাটি করি,
3 5 15 আর 5 2 10, তাহলে ফাইনালি যে অ্যান্সারটা আসবে যে 4 2 8 আর 8 11 88/3 এত নিউটন টি এর মান আসলো। তাহলে 2t এর মান কত আসবে? তাহলে 2t ইকুয়াল টু আসবে 88 ইন্টু 2/3, এত নিউটন 2t কাজ করছে, মানে এটাই আমাদের কার মান? এফ এর মান। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের যদি প্রবলেম দিয়ে দেয়, জাস্ট এই জি এর এই এ এর মানটা যদি দিয়ে দেয় আর এই দুটো ভরের মান দিয়ে দেয়, তাহলে আমরা এখান থেকে এফ এর মান বলতে পারবো। তারপরে আমরা এখান থেকে এ ড্যাশ এর মান, মানে এখানে এই সিস্টেমটার মানে লিফটের ভিতরে যে সিস্টেমটা আছে, এখানে যে ত্বরণটা কাজ করছে, এ ড্যাশ এর মানও বের করতে পারবো। ঠিক আছে? এভাবে আমরা অনেক রকমের কি প্রবলেম সলভ করতে পারবো। ক্লিয়ার? চলো এক্সাম্পল নাম্বার 4 চলে যাই, এটা দেখে নাও। দেখো এক্সাম্পল নাম্বার 4 কি বলছে, ধরে নাও এরকম একটা নততল আছে, এই নততলের উপর একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, একটু বড় হয়ে গেল বস্তুটা, ছোট করে দেয়। ধরে নাও এরকম একটা বস্তু রাখা আছে এম ভরের, হ্যাঁ, আর পুরো সংস্থাটার এক্সেলারেশন হচ্ছে এ, মানে নততলটাকে এদিক বরাবর নিয়ে যাচ্ছে। ধরে নাও একটা মেঝেতে আছে কিনা, তো নততলটাকে কি করছে, এ ডাইরেকশনে, মানে এ ত্বরণ নিয়ে এদিকে নিয়ে যাচ্ছে, যার জন্য বস্তুটা কি এখানে স্থির অবস্থায় আছে। এরকমটা হয় না যে ধরেন এই পেনটাকে নিলাম, এই পেনটাকে নিলাম, নিয়ে দেখো এরকম করলাম, হ্যাঁ, এই যে দেখো আমি কিন্তু কোন রকম একে ধরে রাখিনি, দেখো এই যে নিয়ে গেলাম, এই যে কি হচ্ছে, পেনটা কিন্তু আমার হাত থেকে ছুটে যাচ্ছে না কিছুক্ষণের জন্য, মানে দেখো আমার হাতেই ধরে থাকছে। তো দেখো যখন কোনো একটা বস্তুকে কোনো এক্সেলারেশন দিয়ে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তো মানে আমি এই যে এইভাবে করে নিয়ে আছি, আর এইভাবে বস্তুটা এ ত্বরণ নিয়ে যাওয়ার জন্য এই বস্তুটা কি হচ্ছে, আমার এই তলটার সঙ্গে কি লেগে থাকছে। ঠিক সেরকমই এই বস্তুটাকে যদি এখানে রেখে দেই আর এটাকে যদি সামনের দিকে এ ত্বরণ নিয়ে নিয়ে যায়, তাহলে কি হচ্ছে, এই এম ভরের বস্তুটা এখানে স্থির অবস্থায় থাকছে। তার মানে এই বস্তুটা সাম্য অবস্থায় থেকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই মতো পরিস্থিতিতে এর উপর যে নর্মাল ফোর্সটা কাজ করে, নর্মাল রিয়াকশনটা কাজ করে, সেটার মান কত, এটাই আমাকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো, যদি এন এখানে কাজ করে, আমি এটাকে থিটা ধরে নিলাম। ওকে, নততলটার অ্যাঙ্গেল হচ্ছে কত? থিটা। তাহলে এম নিচের দিকে কাজ করবে এম জি, ঠিক না? নিচের দিকে এম জি কাজ করবে, এন এদিকে কাজ করছে, আর ত্বরণটা এদিকে কাজ করছে, তার মানে উল্টো দিকে একটা সিউডো ফোর্স কাজ করবে, যেটাকে আমরা এম এ বলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম পরিস্থিতিতে চলো এই এমটার আমি এফবিডি বানাই। হ্যাঁ, এই এমটার এফবিডি বানাবো। তাহলে এই এমটার যদি এফবিডি বানাই, এখানে বানাচ্ছি, হ্যাঁ, তাহলে নিচের দিকে এমজি, এদিক বরাবর এন, আর এদিক বরাবর এম এ। ঠিক আছে, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা থিটা হলে এটাও থিটা, ঠিক না? এটা থিটা হলে এটা থিটা। তাহলে আমি কি করলাম, এরকম একটা লাইন টেনে দিলাম, আর এটার বিপরীতে একটা লাইন টেনে দিলাম, এটাকে আমি এক্সিস ধরে নিলাম। ঠিক আছে, এটা আর এটা, এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি থিটা কোনটাকে বললাম, এটাকে আমি থিটা বললাম, কারণ এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটা থিটা মানে কি, এটা থিটা, ঠিক না? এবিডি বানাচ্ছি। আচ্ছা, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এম এ দুটো ইতে ভেঙে যাবে, উপাংশে ভেঙে যাবে। একটা হচ্ছে এই দিক বরাবর, আর একটা হচ্ছে এই দিক বরাবর। ঠিক, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, যার জন্য এটা যদি থিটা হয়, তাহলে এই এম এটা এদিক বরাবর একটা উপাংশে ভাঙবে, আর এদিক বরাবর একটা উপাংশে ভেঙে যাবে। তাহলে থিটা এদিকে লেগে আছে, তার জন্য এম এ কস থিটা, আর এদিক বরাবর হবে এম এ সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমি কার এমজিটারও বের করতে হবে। হ্যাঁ, এমজিটার যদি বের করি, তাহলে এমজির এটা একটা উপাংশ আসবে আর এটা একটা উপাংশ আসবে, তাই না? এমজিটার। এবার কথাটা হচ্ছে থিটা কোনটা হবে। আচ্ছা, এটা যদি 90 মাইনাস থিটা করি, এটা পুরোটা 90 আর এটা থিটা, তাহলে আমরা পাবো 90 মাইনাস থিটা মানে এই অ্যাঙ্গেলটা, আবার 90 মাইনাস থিটা মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক না? তাহলে এটা হয়ে যাবে আমাদের কি থিটা।
এটা থিটা হয়ে যাবে, তাহলে এদিক হয়ে যাবে mg, এটা থিটা হলে এই উপাংশটা হয়ে যাবে mg cos থিটা, আর এদিক বরাবর হবে mg sin থিটা। ক্লিয়ার? তাহলে এই mg sin থিটা আর এই mg cos থিটা কি হচ্ছে, যেহেতু বস্তুটা সাম্য অবস্থায় আছে তাহলে সমান হবে উপর উপর নিচ বরাবর, আর এদিক এদিক বরাবর সমান হবে, ঠিক না? তাহলে এদিক এদিক বরাবর কি আছে, n আর ma sin থিটা আর mg cos থিটা, তাহলে n ইকুয়াল টু কি হবে, ma sin থিটা প্লাস আরেকটা কি আছে mg cos থিটা, আর এখানে যে আছে mg sin থিটা ইকুয়াল টু ma cos থিটা। ক্লিয়ার? তো এই m আর এই m কেটে গেল, তাহলে সাইন cos থিটাটা এইদিকে নিয়ে আসলাম, জিটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে সাইন থিটা বাই cos থিটা সমান কি হবে, a বাই জি, জিটা এইদিকে চলে গেছে, তাহলে সাইন থিটা বাই cos থিটা মানে কি, তাহলে সাইন থিটা বাই cos থিটা মানে কি, a tan থিটা ইকুয়াল টু a বাই জি। ক্লিয়ার? তাহলে থিটা ইকুয়াল টু কি, আমি a ইকুয়াল টু কি বের করতে পারবো, জি tan থিটা। ঠিক আছে, আমি থিটাটাকেও বের করতে পারবো এখান থেকে। ক্লিয়ার? তাহলে আমি এখানে a এর মান বের করলাম, আমার আমার টার্গেট হচ্ছে n টাকে বের করা, তাহলে আমি এই জায়গায় কি লিখবো, a এর জায়গায় জি tan থিটা, মানে n ইকুয়াল টু কি পেয়েছি, ma sin থিটা, তাহলে a এর জায়গায় জি tan থিটা বসাবো, তাহলে m ইন্টু জি tan থিটা। ক্লিয়ার? a এর জায়গায় বসাচ্ছি ইন্টু সাইন থিটা প্লাস mg cos থিটা, এটা থেকে গেল। ঠিক আছে, তাহলে m ইন্টু mg ইন্টু কি হচ্ছে, জি tan থিটা আর সাইন থিটা আছে, ঠিক তো? তো আমি mg পুরোটাকে কমন নিচ্ছি, তাহলে mg কমন নিলে হবে tan থিটা সাইন থিটা প্লাস cos থিটা, এই n এর মান। ঠিক আছে, এখান থেকে আমি থিটার মান আবার বের করতে পারবো, যে থিটা সমান সমান tan ইনভার্স a বাই জি। ক্লিয়ার? তো যদি a এর মান দিয়ে দেয় তাহলে থিটার মান আমরা এখান থেকে বের করে নিতে পারবো, আর থিটার মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি খুব সহজে এই n এর মানটা বের করে নিতে পারবো। দেখো, আমি যে এক্সাম্পল গুলো এখন বলছি এগুলো সব কি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, যে আমরা অঙ্কগুলো সাধারণত কিভাবে করব। ঠিক আছে, আমি আজকে কোনো রকম মানে প্রবলেম সলভ করাচ্ছি না, যে কোনো একটা প্রবলেম নিয়ে আসলাম সেটাকে সলভ করাচ্ছি না, কারণ প্রবলেম নিয়ে আসলে আবার অনেক লেন্দি একটা ভিডিও হয়ে যাবে। ঠিক না? তো n ইকুয়াল টু mg tan থিটা sin থিটা প্লাস cos থিটা, এই সূত্রটা মনে রাখবে যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তো। ক্লিয়ার? চলো এক্সাম্পল নাম্বার 5 এ দেখো, আজকে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, যার জন্য এক্সাম্পল 5 আমি আজকে আর করাচ্ছি না। নেক্সট যেদিন আমি প্রবলেম সলভ করাবো, হ্যাঁ, তোমাদের প্রবলেমে এই ধরনের যদি আরো কোনো এক্সাম্পল 5 যেটা আমি করাতে চেয়েছিলাম এই ধরনের একটা প্রবলেম আছে, আমি সেখানে সেটা করিয়ে দেবো। ঠিক আছে, তো আমি আর ভিডিওটাকে বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তো আমাকে অবশ্যই বলবে। আর আজকে আমার লেকচার ছিল পুরোটা এক্সাম্পল নিয়ে এসেছি শুধু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, সিউডো ফোর্স কি সেগুলোকে মানে সিউডো ফোর্স দিয়ে কিভাবে আমরা কোনো প্রবলেম সলভ করব সেটাকে জানার জন্য। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আমি তোমাদেরকে স্প্রিং ফোর্স সম্পর্কে একটা লেকচার নিয়ে আসবো। ক্লিয়ার? থ্যাংক ইউ।